আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের যে বোর্ডের সৃজনশীলের যে ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন যে আসে বোর্ড কোশ্চেন বিগত বছরগুলোতে, সেই কোশ্চেনগুলো খুব সুন্দর করে এবং আরো এক্সট্রা কিছু কোশ্চেন সেইগুলো সলভ করে দেবো যেগুলো আসতে পারে। ঠিক আছে, তো আমরা চলো ক্লাস শুরু করি। ঠিক আছে, দেখতে পাচ্ছ মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায় আজকে আমি পড়াবো। তো জ্ঞানমূলক প্রশ্ন আমরা প্রথমে সলভ করব। তো জ্ঞানমূলক প্রশ্নের প্রথম প্রশ্নটা আমাদের কি, দেখো ভূ-স্থির উপগ্রহ কাকে বলে। এই কোশ্চেনটা আমাদের আসছে সিলেট বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে এবং চিটাগাং বোর্ডে আসছে। তিনটা বোর্ডে কিন্তু এই প্রশ্ন আসছে, সেম প্রশ্ন আসছে যে ভূ-স্থির উপগ্রহ কাকে বলে। তো ভূ-স্থির উপগ্রহ কাকে বলে, দেখো যে কোন কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের সমান হলে পৃথিবীর সাপেক্ষে উপগ্রহটি স্থির থাকবে। এই ধরনের উপগ্রহকে ভূ-স্থির উপগ্রহ বলে। অর্থাৎ একটু যদি আমি ব্যাখ্যা করি তাহলে কেমন হবে ভূ-স্থির উপগ্রহটা। ভূ-স্থির উপগ্রহটা হলো, অর্থাৎ দেখো মনে করো এটা একটা পৃথিবী, সাপোজ এই যে এটা পৃথিবী আমাদের, হ্যাঁ এটা পৃথিবীর পৃষ্ঠ, ঠিক আছে, এখানে পৃথিবীর কি সেন্টার, ওকে। তো এখন এই যে ধরো পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতা নিয়ে, মনে করো এখান থেকে এই উচ্চতা নিয়ে কোনো কিছু ঘুরতেছে পৃথিবীকে সাপেক্ষে। এখন এইখানে যদি উচ্চতা এইচ হয়, এখানে উচ্চতাও কি হবে এইচ, এখানেও দূরত্ব কত এইচ, এখানেও কত এইচ, অর্থাৎ সমান দূরত্ব নিয়ে, ঠিক আছে, তুমি যেখান থেকে মাপো না কেন, ভূপৃষ্ঠ থেকে তুমি যেখানে মাপো না কেন দূরত্বটা কি হবে বলতো, সমান হবে। ঠিক আছে, দূরত্বটা সমান হবে। সো এই যে সমান দূরত্ব নিয়ে বা সমান উচ্চতা নিয়ে পৃথিবীর চারদিকে যে একটা অক্ষ বানায়া, ঠিক আছে, যে ঘুরতেছে, ঠিক আছে, এটাই মূলত কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহ যদি আমাদের স্থির থাকে, ঠিক আছে, কি থাকবে বলতো, স্থির থাকবে, তখন সেটা হবে কি মানে এখানে কি এটা সাপেক্ষে, তখন এটা হবে কি ভূ-স্থির উপগ্রহ। আমাদের একটু বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবা। দেখো কোন কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল, ঠিক আছে, দেখো এখানে কি বলছে, আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের সমান। ঠিক আছে, এখন নির্দিষ্ট দূরত্ব নিয়ে যদি ঘুরে সেটা কি বলতো আমাদের কৃত্রিম উপগ্রহ। নির্দিষ্ট দূরত্ব নিয়ে ঘুরতে হচ্ছে মানে সেটা কি কৃত্রিম উপগ্রহ। আর ভূ-স্থির কৃত্রিম উপগ্রহ কাকে বলে, যখন এই যে কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল যখন পৃথিবীর আবর্তনকালের কি হবে বলতো, সমান হবে। ঠিক আছে, যেই কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের কি বলতো সমান হবে, সেটা আমাদের কি ভূ-স্থির উপগ্রহ। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি আমাদের, দেখো পরের কোশ্চেনটা হলো আমাদের মুক্তিবেগ কি। তোমরা জানো মুক্তিবেগ কি? তোমরা অনেকে জীবনকে মুক্তি দাও না, অনেকে যে আজকে থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম বলো না। তো মুক্তি দেওয়া মানে কি বলতো, মুক্তি দেওয়া মানে সে তোমার জীবন থেকে চলে গেল, রাইট, যে তুমি মুক্তি দিছো মানে সে তোমার জীবন থেকে কি চলে গেল। এখন মুক্তিবেগটা কি, স্কেপ ভেলোসিটি ভাইয়া, মুক্তিবেগটা হলো যে তোমার কোনো বস্তুকে এমন একটা বেগে তুমি দিবা, ঠিক আছে, যেটা সে পৃথিবীর মায়া কাটিয়ে একবারে চলে যাবে আর পৃথিবীতে ফিরে আসবে না, ঠিক আছে, একদম মহাশূন্য পার হয়ে যাবে। তো এই যে বেগ, সেই বেগটা কি বলতো, মুক্তিবেগ। অর্থাৎ যে বেগে কোনো বস্তুকে আমি যদি নিক্ষেপ করি তাহলে সেই বস্তুটি পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্য পেরিয়ে কি দূরে চলে যায়, কিন্তু সে আর কি ফিরে আসে না। ঠিক আছে, এটাকে বলে কি মুক্তিবেগ। আর বুঝতে পারছো তোমরা? তো এই যে দেখো মুক্তিবেগ এতটা ইম্পর্টেন্ট, দেখো কতবার আসছে, চিটাগাং বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে বিভিন্ন সময়ে। দেখতেছো 22 সালে আমার 2 বার আসছে, 19 সালে 3 বার আসছে, 17 সালে আসছে। ঠিক আছে, সো এই কোশ্চেনটা কিন্তু মুক্তিবেগটা কিন্তু এখানে ক নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা স্টার চিহ্ন দিয়ে রাখো, মুক্তিবেগ স্পেশালি, যে মুক্তিবেগ, ঠিক আছে, মুক্তিবেগটা আমাদের স্টার চিহ্ন দিতে হবে। মুক্তিবেগ ওকে, মুক্তিবেগ এটা আমাদের স্টার চিহ্ন দাও। তো দেখো একটু, তো বলছে কি মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি। তো মুক্তিবেগটা কি, মুক্তিবেগটা হলো কোন বস্তুকে ন্যূনতম যে বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করলে তা আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না, তাকে কি বলে, মুক্তিবেগ বলে। ঠিক আছে, বুঝতে পারছো? তো ওকে ভাই, আমাদের ক খ এখন অনেক তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় এবং মনে থাকে। ধন্যবাদ ভাই। ইয়েস, সেটাই আসলে বিষয়টা হলো যে তুমি যদি ডিরেক্ট মুখস্থ করো, এটা তো আর বাংলা পড়তেছো না ভাই, ফিজিক্স ক্লাস, ফিজিক্স পড়তেছো, ফিজিক্স তো আর গল্পের মতো করে মুখস্থ করা যাবে না।
ঠিক আছে, কবি এত সালে জন্মগ্রহণ করছে, কবি ওইটা করছে, কবি 4টে বিয়ে করছে, তারপর কবির বাসা এখানে ছিল, এইটা ওইটা। হ্যাঁ, সাধারণ জ্ঞান পড়তেছো, বাংলাদেশ এত সালে স্বাধীন হয়েছে, ওই দেশে ওই প্রেসিডেন্ট ছিল, ওই দেশে ওইটা ছিল, ওইটা ঠাটা মুখস্থ করতেছো। ভাইয়া এটা ফিজিক্স, এরকম ভাবে মুখস্থ করে কিন্তু জীবনও থাকবে না, কারণ ফিজিক্সে তোমার এত এত টপিক্স তোমাদের আছে। তো তুমি যদি মুখস্থ করতে যাও সবগুলা, মুখস্থ তো করতেই হবে বেলা শেষে আমাকে, কিন্তু সেটা হলো তোমাকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এখন এটা তো ডিরেক্টলি মানে এই যে যেই জিনিসটা আছে এটার মাঝে, যেমন মুক্তিবেগ, দেখো যে জানে না মুক্তিবেগ কি, একটা আর্টস এর বা কমার্সের শিক্ষার্থীকে যদি বলো মুক্তিবেগ কি, সে কিন্তু বলতে পারবে না মুক্তিবেগ কি। আবার হ্যাঁ, মুক্তি দেওয়ার জন্য যে বেগ সেটা মুক্তিবেগ, আসলে মুক্তি দেওয়ার জন্য যে বেগ আসলে এটা সে পৃথিবী মায়া আকারে চলে যাবে, ঠিক আছে। কিন্তু এটা যে আমাকে একটা ন্যূনতম বেগ, যেটা কোনো বস্তুকে তুমি দিলে সে একদম মায়া কাটিয়ে চলে যাবে, সে আর ফিরে আসবে না, এটা তো সায়েন্সের শিক্ষার্থীরা বুঝবে যে কেন সে ফিরে আসবে না, কারণ ওই পরিমাণ ভেলোসিটি দিলেই সে যাইতে পারবে। এবং পৃথিবীর মুক্তিবেগের মান কত তোমরা জানো কিন্তু, ভি ইজ ইকুয়াল টু কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো আমি তোমাদের জন্য চেষ্টা করছি জিনিসটা যাতে খুব সহজে মনে থাকে, জাস্ট এটা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করলে আর নোট করলে যেটা পাচ্ছ এটা সুন্দর করে নোট করবে। আবার বলছি, এখানে আমি সুন্দর করে যত গুছিয়ে দিই না কেন কোনো লাভ নাই যদি তোমার খাতায় নিজে নোট না করো। তুমি এটা দেখে দেখেই নোট করো, তাও তোমার লাভ, ঠিক আছে, মনে থাকবে অনেকদিন। ওকে, তো তোমরা যারা এই মুহূর্তে, আবারও বলছি, তোমরা যারা ক্লাসটি করতেছো সবাইকে অনুরোধ করব যে ক্লাসটি সবাই শেয়ার দাও, এবং শেয়ার দিয়ে কমেন্টে লেখো শেয়ার ডান, ঠিক আছে। আমি সবার কমেন্ট পড়বো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো তোমরা একটু সবাই দ্রুত শেয়ার দাও, এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে এখনো ফিজিক্স নিয়ে প্যারায় আছে বা ফিজিক্স জানতে চাই, বুঝতে চাই, তাদেরকে দ্রুত আমার পেজের সাথে এঙ্গেজ করে দাও এবং ক্লাস করতে বলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বলছে কি 3 নাম্বার কোশ্চেন দেখো, মহাকর্ষীয় বিভব কি? এটা রাজশাহী বোর্ড, চিটাগাং বোর্ড 22 সালে আসছে, যশোর বোর্ডে 19 সালে আসছে, এবং ঢাকা বোর্ডে 17 সালে আসছে, ঠিক আছে। মহাকর্ষীয় বিভব কি? মহাকর্ষীয় বিভব, ঠিক আছে। বিভব থাকা মানে বুঝবা এখানে কাজ হবে, সোজা কথা। বিভব থাকা মানে কি? কাজ হবে। ওকে, বিভব, তড়িৎ বিভব, তড়িৎ বিভব হলো চার্জ নিয়ে কাজ করে। মহাকর্ষীয় বিষয়টা কি বলতো? ভর নিয়ে কাজ করে। এই যে তড়িৎ আর মহাকর্ষের মধ্যে কিন্তু অনেক কিছুতে মিল আছে, বুঝছো? যখন আমরা তড়িৎ চ্যাপ্টারে যাবো তখন পাবো। দেখো, অসীম দূরত্ব হতে একক ভরের কোন বস্তুকে মহাকর্ষের ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে উক্ত বিন্দুর কি বলে? মহাকর্ষীয় বিভব বলে। আমি যদি বলতাম তড়িৎ বিভব, তাহলে কি বলতাম বলতো? অসীম হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয়। আর এখানে মহাকর্ষীয় বিভবটা কি? মহাকর্ষীয় বিভবটা হলো যে অসীম হতে একক ভরের, মানে তোর মহাকর্ষ থাকা মানে সেখানে ভর নিয়ে কাজ হবে, ঠিক আছে, ভর নিয়ে কাজ হবে। আর তড়িৎ থাকা মানে সেখানে কি? চার্জ নিয়ে কাজ হয়। ওকে, মনে থাকবে, ঠিক আছে। তো দেখো যে এই যে আমি কোনো কিছু আনতেছি, যে কোনো বস্তু, একক ভরের কোনো বস্তু আনতেছি, যেই পরিমাণ কাজ হবে সেটাই আমার কি বলতো? মহাকর্ষীয় বিভব। একদম সিম্পল। যে মহাকর্ষীয় বিভব কি তাহলে? যে এই মহাকর্ষীয় বিভব তুমি কি করতে হবে? অবশ্যই অসীম থেকে আনতে হবে, অন্য কোনো জায়গা থেকে আনলে কিন্তু হচ্ছে না। অসীম থেকে তুমি মহাকর্ষীয় কোনো ক্ষেত্রে আনবা, ঠিক আছে, মহাকর্ষীয় কোনো ক্ষেত্রে আনবা, সেই ক্ষেত্রে আনতে তোমার যে পরিমাণ কাজ হবে সেটাকে ওই বিন্দুর কি বলবো? মহাকর্ষীয় বিভব বলবো, ঠিক আছে। ওকে, 4 নাম্বার কোশ্চেন দেখো, মহাকর্ষীয় ক্ষেত্র কি? এটা বরিশাল বোর্ড 22 সালে আসছে। মহাকর্ষীয় ক্ষেত্র কি? দেখো, কোন বস্তুর আশেপাশে যে অঞ্চল ব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে। এখন ধরো এই যে আমি এখানে দাঁড়ায় আছি, ধরো যে এরিয়ার মধ্যে আমার প্রভাব থাকবে, মনে করো যে মানে যে হয় আকর্ষণও করতে পারি আবার বিকর্ষণও করতে পারি, রাইট? তো এই যে আমাদের যে এই প্রভাবটা হলো আমাদের কি বলতো? কি বলে? আমার এই প্রভাবটাই হলো আমার ক্ষেত্র। ধরো একটা চার্জ, পজিটিভ চার্জ, তার আশেপাশে কোনো একটা অঞ্চল জুড়ে তার প্রভাব থাকে। ধরো পজিটিভ চার্জ নিলে সে কি? বিকর্ষণ করে। আবার পজিটিভ চার্জের পাশে পজিটিভ চার্জ নিলে কি? বিকর্ষণ করবে। নেগেটিভ চার্জ নিলে সে কি করবে? আকর্ষণ করবে, ঠিক আছে। তো এই যে আকর্ষণ বা বিকর্ষণ যে এরিয়া জুড়ে হয়, একটা সার্টেন এরিয়া পরে কিন্তু সেটা কি কাজ করে না। তো যে এরিয়ার মধ্যে এই যে ওই চার্জের প্রভাব থাকে সেটা হলো তড়িৎ বিভব। আর মহাকর্ষীয় বিভব কি? কোন বস্তুর যে অঞ্চল ব্যাপী এর মহাকর্ষীয় বিভব কি? মহাকর্ষীয় প্রভাব থাকে, বজায় থাকে। অর্থাৎ অন্য কোনো বস্তু রাখা হলে সেটি আকর্ষণ বল লাভ করে, তাকে কি ওই বস্তুর কি বলে? মহাকর্ষীয় ক্ষেত্র বলে। এই জন্য একটা কথা বলে না, চোখের আড়াল তো মনের আড়াল। চোখের আড়াল তো কি? মনের আড়াল। তো দেখো এই যে একটু খেয়াল করে দেখো, অন্য কোনো বস্তু রাখা হলে, ধরো আমি এখানে আছি, ধরো যে এরিয়াতে অন্য কেউ আসলে আমার আর তার মধ্যে একটা আকর্ষণ হবে, ঠিক আছে। কি হবে বলতো? আকর্ষণ হবে। তখন এইটা হবে কি বলতো? এই যে আমার জন্য এটা হবে কি? মহাকর্ষীয় ক্ষেত্র। ওকে, এখন দেখা যাচ্ছে একটা ব্যারিয়ার যদি থাকে, ধরো এই যে আমি রুমের মধ্যে আছি, রুমের বাইরে কে আছে আমি কি দেখতেছি? তার সাথে তাকে আমার কি কোনো আকর্ষণ বল কাজ করবে বলো? সে আছে কিনা সেটা তো আমি দেখতে পাবো না, তাই না? তো এই জন্য একটা ব্যারিয়ার থাকলে কিন্তু সেখানে কিন্তু ঝামেলা হয়। ওকে,
ওকে, তাহলে এখন দেখো মহাকর্ষীয় ক্ষেত্র আমরা বুঝলাম। একটু আমরা যদি সামনে আগাই, এটা 4 নাম্বার কোশ্চেন ছিল। 5 নাম্বার কোশ্চেনটা আমরা যদি দেখি, পার্কিং কক্ষপথ কি? এটা যশোর বোর্ড, মাদ্রাসা বোর্ড 22 সালে আসছে, সিলেট বোর্ড 19 সালে আসছে। ওকে, এটা দেখো কি বলছে, কোন বহু স্থির উপগ্রহ যে কক্ষপথে পরিভ্রমণ করে তা পার্কিং কক্ষপথ। এটা অনেকে দেখছো, বইতে আছে বা অনেকে তোমরা পড়ো নাই। এটা কিন্তু আমাদের ইউনিক একটা কোশ্চেন এবং এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? কোন ভূস্থির উপগ্রহ, আবার বলছি, কোন ভূস্থির উপগ্রহ কি ভাইয়া? যে কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান থাকে, সেটাকে কি বলে? ভূস্থির উপগ্রহ। তো এখন এই ভূস্থির উপগ্রহের যে কক্ষপথে পরিভ্রমণ করে, ভূস্থির উপগ্রহ যে কক্ষপথে কি করে? পরিভ্রমণ করে, সেইটাকে কি বলবো আমি, বলতো? পার্কিং কক্ষপথ, ঠিক আছে? মহাকর্ষ ধ্রুবক কাকে বলে? ছোটবেলা থেকে পড়ে আসছি, মহাকর্ষ ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক, ঠিক আছে? তো তোমরা মহাকর্ষ ধ্রুবক কাকে বলে তোমরা জানো, যে এটা সিলেট বোর্ড, চিটাগাং বোর্ড 17 সালে আসছে। একক ভরে দুটি বস্তু কণা একক দূরত্বে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে কি বলে? মহাকর্ষ ধ্রুবক বলে। তোমরা জানো যে আমরা জানি যে এই যে এফ ইজ ইকুয়াল টু কি বলতো? জি, কালারটা একটু চেঞ্জ করে নেই। এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই কত? ডি স্কয়ার। তাহলে এখানে জি ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলতো? জি ইজ ইকুয়াল টু লেখা যায় এফ ডি স্কয়ার বাই কত? m1 m2, তাই না? এখন একটু খেয়াল করে দেখো, এই ডি যদি আমাদের 1 হয়, ডি কত? 1 মিটার। m1 ইজ ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু কত? 1 কেজি। মানে m1 1 কেজি, m2 কি 1 কেজি। এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো? সেক্ষেত্রে আমাদের এই জি ইজ ইকুয়াল টু কি হবে তখন? এইখানে জি ইজ ইকুয়াল টু হবে কি বলতো? এফ, রাইট? অর্থাৎ আমরা কি বলতে পারি তখন? আমরা তখন বলতে পারি যে একক ভরের দুটি বস্তু যদি একক দূরত্ব অবস্থান করে, ঠিক আছে? একক ভরের দুটি বস্তু যদি একক দূরত্ব অবস্থান করে, তাহলে তখন যে বল লাভ করে এফ, সেটা কিন্তু জি না বলতো? সেটা কিন্তু আমাদের জি। আমরা এইভাবে সূত্র থেকে আমরা এইভাবে ডেফিনেশন দিয়ে থাকি, ঠিক আছে? সো আমরা এইভাবে ডেফিনেশন দেব, একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এবং এই মহাকর্ষীয় ধ্রুবকের মান তোমাদের জানা আছে কি? 6.673 6 ইন্টু 10 কত? -11। একক কি হবে? যেহেতু এফ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আবার জি এর মাত্রা, এটা কিন্তু জাতীয় এমসিকিউ, এল কিউ এম ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা আমাদের এই যে এখান থেকেই মাত্রা বসালেই হয়ে যাবে। সো একটু স্ক্রিনশট দিয়ে তোমরা রাখো, এই যে একক মান সহ একক এবং আমাদের মাত্রাটা লাগবে। অনেক সময় জি এর মান চাই, বুঝছো? দেখবা তোমার এই মান কিন্তু সব জায়গায় সেম থাকে। ভাইয়া মান কিন্তু সব জায়গায় কি থাকবে বলতো? সেম থাকবে, কিন্তু আমার চেঞ্জ হবে কি? এককে, ঠিক আছে? পার নিউটন হতে পারে, পার মিটার স্কয়ার, মানে তোমার একক কিন্তু এটা। একক যদি তুমি ভুলে যাও, ধরো পরীক্ষা হলে তোমার মনে নাই, তখন তুমি এই সূত্র থেকে তুমি এটা লিখবা। এখানে আসবা জি ইজ ইকুয়াল টু এফ ডি স্কয়ার বাই কত? m1 m2। এফ এর একক কি? নিউটন। আর ডি এর একক কি? মিটার। ডি স্কয়ার মানে কি? মিটার স্কয়ার। আর m1 m2 মানে কি বলতো? কেজি ইনটু কেজি, মানে কি? মানে কেজি স্কয়ার। আর ওইটা উপরে গেলে কি? কেজি ইনভার্স 2, ঠিক আছে? ওকে ভাইয়া, আপনি আকর্ষণই বেশি করেন। ওকে, শামিমা জামান মেধা এবং মায়া, তোমরা দুই বান্ধবী মারামারি শুরু করছো কমেন্টে, ঠিক আছে? ইংরেজি ক্লাসে একজন মেনশন দেয়া কয় যে ম্যাগনেট ভাই আসছে, ক্লাস করো। আবার ফিজিক্স ক্লাসে আরেকজনকে মেনশন দেয়, ঠিক আছে? কি রে ভাই, এত কি দরকার মারামারি করার? মনোযোগ দিয়ে ক্লাস করো, শিখো। মারামারি করা ভালো না তো। আমি তো বুঝি, অনেক কিছুই বুঝি। আমি কিন্তু কিছু বলবো না। লেখছে ছোট ভাই সামি সাইদ, লেখছে ভাই আপনার ক্লাস মিস করি তাই ক্লাস করতে আসলাম। সামি সাইদ দ্বীপ, কেমন আছিস ভাই? সামি সাইদ দ্বীপ হলো আমার অনেক আগের স্টুডেন্ট ছিল। 22 ব্যাচ না 21 ব্যাচের স্টুডেন্ট ছিল। সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, আমার অফলাইনের স্টুডেন্ট ছিল আমাদের। তো আশা করি ভালো আছিস, সময় সুযোগ পাইলে অফিসে আসিস। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তোমরা আশা করি বুঝতে পারছো। এটা আমরা নেক্সট
আগা নেক্সটে আমরা দেখি কোশ্চেনটা দেখি। মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে ভাইয়া? মহাকর্ষীয় যশোর বোর্ড 17 সালে আসছে। মহাকর্ষীয় প্রাবল্য, প্রাবল্য মানে এখানে কি বল, কতটুকু বল লাভ করবে। আবার বলছি বিভব মানে কি কাজ হবে, মনে রাখবা বিভব মানে কি কতটুকু কাজ হবে, আর প্রাবল্য মানেই কি বলতো মহাকর্ষীয় প্রাবল্য বা মহাকর্ষীয় ক্ষেত্রীয় প্রাবল্য একই জিনিস। তো প্রাবল্য থাকা মানেই তোমাকে বুঝতে হবে এখানে কি বলতো প্রাবল্য মানে এখানে কতটুকু বল লাভ করছে সেটার কথা বলছে। দেখো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে তুমি যে কোনো একটা বস্তু রাখো, একক ভরের বস্তু রাখো, সেটা যে বল লাভ করলে, ঠিক আছে, ভরের উপর যে বল ক্রিয়া করে বা যে বল লাভ করে তাকে কি বলে মহাকর্ষীয় প্রাবল্য বলে। তাহলে আমি কি বলবো সহজভাবে, যে মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তু রাখলে সেটি যে বল লাভ করে, যখন তুমি ডেফিনেশন দিবা তখন অবশ্যই একক ভর হিসাব করতে হবে, ঠিক আছে। আর যখন তুমি, যদি আমি বলতাম ভাইয়া তড়িৎ প্রাবল্য, তাহলে তড়িৎ প্রাবল্য আমি কি বলতাম বলতো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক চার্জ রাখলে, একক ধনাত্মক চার্জ রাখলে সেটি যে বল লাভ করে, ঠিক আছে। অর্থাৎ তড়িতের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এবং একক ধনাত্মক চার্জ, আর মহাকর্ষীয় প্রাবল্যের ক্ষেত্রে কি বলতো একক ভরের বস্তু রাখতে হবে, ঠিক আছে। কি রাখতে হবে? একক ভরের বস্তু রাখতে হবে, আর কিছুই না। মহাকর্ষীয় ক্ষেত্রে রাখবা একক ভরের বস্তু, মহাকর্ষীয় ক্ষেত্রে রাখবা একক ভরের বস্তু, ওকে। তো এই তোমাদের একটা খবর দেবো বুঝছো, রানা কিন্তু নতুন প্রেমে পড়ছে। কার প্রেমে বলছে বলতো? কমেন্ট করলে কিন্তু বিস্কিট পাবা। রানা বলবো নাকি? না, বলা যাবে না এটা। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের দ্বিতীয় সূত্রটি লেখো। একদম হুবহু বই থেকে আসছে। তো দ্বিতীয় সূত্রটা কি? এটা যশোর বোর্ড 17 সালে আসছে। গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, ঠিক আছে। কি বলছে? গ্রহ ও সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে কি করবে বলতো? সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। দেখো আমাদের এই এটা একটু দেখো, সবার যেটা কনফিউশন থাকে সেটা হলো কি, ধরো পৃথিবীটা তো আমাদের চ্যাপ্টা, হ্যাঁ। ধরো মনে করো এইখান থেকে, এটা আমাদের ফোকাস, এখান থেকে ধরো একটা বস্তু মনে করো এই অবস্থানে আছে, মনে করো সে এইখানে আসলো টি সময়ে বা প্রথম 20 সেকেন্ড 20 মিনিটে, ধরো প্রথম 20 মিনিটে, ওকে। এখন দেখো পরের 20 মিনিটে সে কোথায় আসছে? এখানে পরের 20 মিনিট। তার মানে দেখো এখন এই জায়গার 20 মিনিটে সে এ থেকে কোথায় বি তে, পরের 20 মিনিটে বি থেকে কোথায় সি তে। এখন তোমাকে যেটা বুঝতে হবে, এটা যদি আমাদের ফোকাস হয়, হ্যাঁ, তো এই যে দেখো এটা দেখতে কেমন জানি একটু সাইজে বড় লাগতেছে না, আর এটা একটু কেমন জানি লাগতেছে না, কিন্তু আলটিমেটলি ক্ষেত্রফল কিন্তু কি হবে বলতো? সেম হবে, ঠিক আছে। তো এই জায়গার যে ক্ষেত্রফল আর এই জায়গার ক্ষেত্রফলটা কি বলতো? সেম হবে, এটা মনে রাখবা, ঠিক আছে। যে সমান সময়ে বলছে কি, সমান সময় যদি আমাদের সমান থাকে তাহলে সমান ক্ষেত্রফল অবশ্যই কি অতিক্রম করবে। এটাই হলো আমাদের কি সেকেন্ড ল। অভিকর্ষ কেন্দ্র কাকে বলে? চিটাগাং বোর্ড 17 সালে আসছে, ঠিক আছে। দেখো কি বলছে, একটি বস্তুকে যেভাবে রাখা হোক না কেন বস্তুর ভেতরে অবস্থিত যে বিন্দুর মধ্য দিয়ে মোট ওজন ক্রিয়া করে, ঠিক আছে। যে তুমি তুমি ধরো এই যে আমি খাড়ায় আছি, ঠিক আছে, আমার ওজনটা কি একদম এই যে পা বরাবর ক্রিয়া করতেছে। আমি যখন শুয়ে থাকবো, ঠিক আছে, বা তুমি যখন বসে থাকো তখন তোমার ওজনটা কি, যখন বসে থাকো তখন তোমার কি সব ওজনটা কোথায় যায় বলো তো? মনে বুঝতে পারছো তো নাকি কোথা দিয়ে ওজনটা যায়? ঠিক আছে, ঠিক একই রকম ভাবে তুমি কোনো একটা বস্তুকে তুমি যেভাবে রাখো না কেন তার একটা বিন্দু দিয়ে কি বলে তো, কি বলছে দেখো একটু বোঝার চেষ্টা করো। একটি বস্তুকে যেভাবে রাখা হোক না কেন বস্তুর ভেতরে অবস্থিত যে বিন্দুর মধ্য দিয়ে মোট ওজন ক্রিয়া করে সেই বিন্দুকে কি বস্তুর অভিকর্ষ কেন্দ্র বলে, ঠিক আছে। তুমি কোন একটা বস্তুকে যে অবস্থানে রাখো না কেন তার একটা বিন্দু দিয়ে মোট ওজন ক্রিয়া করবে, সেই বিন্দুটাকে আমি কি বলবো বলতো? অভিকর্ষ কেন্দ্র। ওকে, এই ছিল আমাদের বোর্ড কোশ্চেন। এখান থেকে ক নাম্বার কোশ্চেন কম আসছে, আমরা তুলনামূলক দেখলাম যে ভেক্টরে অনেক বেশি আসছে, তারপর তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা স্পেশালি আরো বেশি আসছে, কাজশক্তি ক্ষমতাতেও অনেকগুলো আসছে। আবার এই যে এখানে দেখলাম আমাদের অল্প কয়েকটা কোশ্চেন আসছে বোর্ডে, ঠিক আছে, টোটাল 9টা প্রশ্ন আসছে। তো দেখো যে আমরা জানি যে সৃজনশীলে তোমার গ আর ঘ একটা টপিক থেকে থাকলেও, একটা অধ্যায় থেকে থাকলেও ক খ কিন্তু যে কোনো অধ্যায় থেকে কিন্তু তোমাকে দিতে পারে, ঠিক আছে। বিষয়টাকে বুঝতে পারছো? এই জন্য তোমাকে ক খর প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। তুমি যেই চ্যাপ্টারই বাদ দাও না করে, যে আমি এই চ্যাপ্টার বাদ দিব আমি অন্য চ্যাপ্টার অ্যান্সার করবো, আরে ভাই তুমি যেই চ্যাপ্টারে অ্যান্সার করবা ওই চ্যাপ্টারে ক খ তো অন্য চ্যাপ্টার থেকেও আসতে পারে, তাই না? আর তোমাদের শর্ট সিলেবাস, এখন সিলেবাস শর্টকে যদি তুমি আরো শর্ট করো তাহলে কিন্তু অ্যাডমিশনে মারা খা যাবা।
একদম ধরা খেয়ে যাবা। সো অ্যাডমিশনে যদি ধরা না খাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে এগুলো পড়তে হবে। সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন ও অনুধাবন উত্তর। দেখো মহাকর্ষীয় বিভবের মাত্রা সমীকরণ লেখো, একদম সহজ জিনিস। যেখানে মাত্রা সমীকরণ আমি বের করছি, দেখো এটা অবশ্যই এটা মুখস্থ রাখবা, ঠিক আছে। কিভাবে বের করছি, বি ইজ ইকুয়াল টু জি এম বাই আর। তো এখানে জি এর মাত্রা দিছি, আবার এম এর মাত্রা দিছি, আর এর মাত্রা কি এল দিছি, এই এল উপরে গেছে, এম আর এই যে এম ইনভার্স কি কাটা গেছে, তাহলে এল একটা উপরে গেলে মাইনাস হয়, তাহলে এল 3 আছে -1, তাহলে কত হবে এল স্কোয়ার টি ইনভার্স 2, ঠিক আছে। এটা একদম সহজ। তারপর বলছি কেপলারের উপবৃত্ত সূত্রটি লেখো, একদম সহজ, যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, ঠিক আছে। এটা হলো কি উপবৃত্তাকার সূত্র, ঠিক আছে, বা প্রথম সূত্র। তারপর বলো যে আমাদের কি বলছে, স্বাভাবিক উপগ্রহ কি, একদম সহজ জিনিস। যেসব উপগ্রহ প্রাকৃতিক কারণে সৃষ্ট তাদেরকে কি বলে, স্বাভাবিক উপগ্রহ বলে। যেগুলো একদম প্রাকৃতিক কারণে সৃষ্ট সেগুলো কি স্বাভাবিক উপগ্রহ বলে, ঠিক আছে। তারপর বলো কেপলারের সময়ের সূত্রটি লেখো, এটা আগে পড়ায় ফেলছি। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের ঘনফলের সমান, অর্থাৎ টি স্কয়ার সমানুপাতিক আর কিউ। এখানে টি স্কয়ার সমানুপাতিক কি, আমাদের এখানে ম্যাথমেটিক্যাল একটা টার্ম আছে। কেপলারের টোটাল 3টা সূত্র, 3টা সূত্রের মধ্যে এই সূত্রটার কি আছে, আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে, টি স্কয়ার সমানুপাতিক আর কিউ। এটা মনে রাখলে পারি, তোমার আর কোনো কিছু মনে রাখতে হবে না। টি স্কয়ার সমানুপাতিক আর কিউ, টি স্কয়ার সমানুপাতিক কি বলতো, আর কিউ। ওকে, আপনাদের অফিস কোথায় ভাইয়া? ওকে ভাইয়ার প্রিয় তোমরা, অনুধাবনমূলক সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর। এই ছেলে পেলে দুষ্টামি না করে ক্লাসটি শেয়ার দে, আর বন্ধু বান্ধবী যারা আছে সবগুলো ধরে নেয়, শিক্ষিত করে দেই। মূর্খ রেখে লাভ কি বলতো, সবগুলা ধরে নেয়। এই যে সারাদিন শুয়ে থেকে সারাদিন হায় হতাশ করে লাভ না, ইস আমার সিলেবাস শেষ হলো না, উফ অনেকে এগিয়ে গেল, আমার কত সিলেবাস বাকি, এগুলো চিন্তা ভাবনা করে লাভ নাই। ডিরেক্টলি নিয়ে ক্লাস করাই, পড়াই, মনোযোগ দিয়ে ক্লাস করুক আর পড়ুক, শিখুক, পরীক্ষা দিক, জিপিএ 5 পাক আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাক, ঠিক আছে। বলছে কি পৃথিবীর ঘনত্বের পরিবর্তনে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হবে কি, অবশ্যই ঘনত্বের পরিবর্তনে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হবে, ঠিক আছে। কিভাবে পরিবর্তন হবে, দেখো এটা রাজশাহী বোর্ডে আসছে, চিটাগাং বোর্ডে আসছে। এখন দেখো তোমরা যদি দেখাই আমি তোমাদেরকে একটা সূত্র, তোমরা জানো যে এই জায়গাটা দেখো, তোমরা কিন্তু ভূপৃষ্ঠের 2টা সূত্র জানো ভাইয়া। একটা হলো কি জি ইজ ইকুয়াল টু কত, জি ইজ ইকুয়াল টু জি এম বাই কত আর স্কোয়ার, তাই না। আর এখানে এম এর মানটা যদি আমি বসাই ঘনত্বের সাথে তুলনা করি, তাহলে আমি কি পাই বলতো, জি ইজ ইকুয়াল টু কত 4/3, এটা তোমরা জানো 4/3 পাই আর রো জি। এখন দেখো তো ভাইয়া যে এখানে জির সাথে ঘনত্বের কি সম্পর্ক বলতো, জির সাথে ঘনত্বের কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। এখানে আমরা আমাদের ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের 2টা সূত্র, একটা হলো এইটা আর একটা হলো কি এইটা, ঠিক আছে। যখন ভর থাকে তখন হয় এইটা, ভর থাকলে ভাইয়া এখানে কি ভর থাকলে, ঠিক আছে, এই সূত্র এটা লেখার দরকার নেই, জাস্ট আমি তোমাদের বললাম। আর যখন ঘনত্ব নিয়ে কোনো কথা বলবে তখন ইউজ করবো আমি কি এটা, ঠিক আছে। ঘনত্ব নিয়ে কথা বলে তখন আমরা এটা ইউজ করবো, আর ভর নিয়ে কোনো কথা আসলে আমরা এটা ইউজ করবো অভিকর্ষ ত্বরণের জন্য, ঠিক আছে। কোথায় বলতো, ভূপৃষ্ঠে। ওকে, এখন ভূপৃষ্ঠে জি ইজ ইকুয়াল টু কত 4/3 পাই আর রো জি, জি ইজ ইকুয়াল টু কত 4/3 পাই আর রো জি, ঠিক আছে। এখন দেখো তো জির সাথে রো এর কি সম্পর্ক, জির সাথে রো এর কি সম্পর্ক বলতো, জির সাথে রো এর সম্পর্ক কি সমানুপাতিক, জির সাথে রো এর সম্পর্ক কি সমানুপাতিক। তোমরাই বলো সমানুপাতিক সম্পর্ক হইলে তাহলে বাড়াইলে বাড়ে, কমাইলে কমে, এটা আমরা জানি কিনা বলো, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে জানি। যেহেতু আমাদের সমানুপাতিক সম্পর্ক, তার মানে ঘনত্ব যদি আমি বাড়াই তাহলে জির মান কি বাড়বে, আর ঘনত্ব যদি আমি কমাই জির মান কি কমবে। তাহলে তোমরাই বলো যে পৃথিবীর ঘনত্বের পরিবর্তনে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হবে কি হবে না। এই যে সেটাই বলছে পরিবর্তন হবে, অবশ্যই ঘনত্ব পরিবর্তন হওয়া মানে ভরের পরিবর্তন, অর্থাৎ বলা যায় ঘনত্বের পরিবর্তন হলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হবে, ঠিক আছে। 2 নাম্বার কোশ্চেন দেখো, একই কক্ষপথে স্থাপিত দুটি ভিন্ন ভরের স্যাটেলাইটের বেগ কি একই হবে না ভিন্ন হবে, ব্যাখ্যা করো। দেখো কি বলছে, পৃথিবীর একই কক্ষপথে স্থাপিত দুটি ভিন্ন ভরের স্যাটেলাইটের বেগ, মানে একই সেম কক্ষপথে অবস্থিত দুটি ভিন্ন স্যাটেলাইটের কি বলছে, ভিন্ন ভরের স্যাটেলাইটের বেগ একই হবে কিনা। মানে এখানে দেখা যাচ্ছে যে আমাদের বলছে কি স্যাটেলাইটের ভর ভিন্ন, ধরে একটা স্যাটেলাইট তো অনেক কেজি হবে, ধরে একটা 200 কেজি আর একটা ধরো 500 কেজি, ঠিক আছে। 2টা স্যাটেলাইট কিন্তু কক্ষপথ সেম, একই কক্ষপথ দেশে ঘুরতেছে, ঠিক আছে। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আর একটা ধরো স্যাটেলাইট ধরো, তো এই স্যাটেলাইট গুলো আমাদের একই কক্ষপথে ঘুরতেছে, আর 2টা যেহেতু ভিন্ন ভরের স্যাটেলাইট, তো সেক্ষেত্রে আমাদের বলছে কি যে বেগ একই হবে কিনা। এখন দেখো ভাইয়া
তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে একটু খেয়াল করে দেখো, যে যে এটা তো আমি তোমাদেরকে দিয়ে দেবো, আমি জাস্ট তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, যে এইখানে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বেগ ভি ইজ ইকুয়াল টু কত, রুট ওভার জি এম বাই কত আর প্লাস এইচ, রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। এখানে দেখো জি হলো কি বলতো, জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, আর বড় হাতের এমটা কি, পৃথিবীর ভর। ঠিক আছে, বড় হাতের এমটা কি, পৃথিবীর ভর, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হলো তুমি এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে যে দূরত্ব নিয়ে তুমি ঘুরতেছো, কৃত্রিম উপগ্রহ ঘুরাচ্ছ, ঠিক আছে, সেটা হলো আমাদের কি এইচ। এখন এইখানে দেখো আমাদের স্যাটেলাইটের কোন জায়গায় কি ভর আছে, স্যাটেলাইটের ভর কিন্তু নাই। এই জায়গায় এই সত্যি কি স্যাটেলাইটের ভর লাগতেছে ভাইয়া, এই স্যাটেলাইটের ভর লাগতেছে না। এখানে শোনো, বেগ কত হবে, বেগ বেশি হবে নাকি কম হবে সেটা ডিপেন্ড করে কিসের উপর জানো, এই যে এইচ এর উপর মূলত। কারণ এই জি কি কনস্ট্যান্ট, এম ও কি পৃথিবীর ভর কি কনস্ট্যান্ট, পৃথিবীর ব্যাসার্ধ কি কনস্ট্যান্ট। শুধুমাত্র তুমি কি চেঞ্জ করতে পারো বলো তো, এইচ। ধরো তুমি 100 মিটার উচ্চতা দিয়ে একটা তুমি স্যাটেলাইটকে ঘোরাচ্ছ, আবার তুমি কি চাইলে 200 মিটার উচ্চতা কক্ষপথ দিয়ে ঘোরাতেছো, 300 মিটার উচ্চতা দিয়ে ঘোরাইতেছো, মানে কি তুমি এইচটা কিন্তু তুমি চেঞ্জ করতে পারো। তো তুমি এই যে এইচ যদি চেঞ্জ করো ভাইয়া, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভির মানে কি চেঞ্জ হবে, বুঝতে পারছো? তো এখানে দেখো বলছে কি, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় পৃথিবীর চারদিকে আবর্তনরত কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল কৃত্রিম উপগ্রহের ভরের উপর নির্ভর করে না। ঠিক আছে, এই যে প্রথমে যে আমি লিখলাম নির্ভর করে না, মানে বেগ একই হবে কিনা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কিন্তু আমি বইলেই দিলাম যে এখানে ভরের উপর নির্ভর করে না, স্যাটেলাইটের কি ভরের উপর নির্ভর করে না, তার মানে কি বেগ কিন্তু আমাদের সেম হবে। যেহেতু ভর ভিন্ন, তাহলে ভরের উপর তো আমার বেগ নির্ভর করতেছে না, তাই না? এটা কিন্তু আমি 1 নম্বরে ক নাম্বার কিন্তু আমি অ্যান্সার দিলাম, মানে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। প্রথমে তো তোমাকে মানে একটা লাইন লিখতে হবে যে করে কি করে না, এরকম যদি থাকে তার মানে কি করে ভরের উপর নির্ভর করে না, তার মানে কি বেগ কি হবে বলতো, একই হবে। ওকে, তো কৃত্রিম উপগ্রহের এই যে বেগের সমীকরণ দেখো এটা, তো দেখা যাচ্ছে উক্ত সমীকরণে কৃত্রিম উপগ্রহের ভরের উপর আর প্লাস এইচ নির্ভর করে না। মানে এখানে ভর কৃত্রিম উপগ্রহের যে আমাদের স্যাটেলাইটের যে ভর, স্যাটেলাইটের ভরের তো কোনো টার্মই নাই এখানে, তাই না? সো আমাদের স্যাটেলাইটের ভরের উপর কিন্তু নির্ভর করে না। সো 200 কেজি স্যাটেলাইটের বেগও যা হবে, যদি কক্ষপথ সেম হয়, কক্ষপথ সেম মানে কি, ধরো এটা হলো আমাদের কি পৃথিবী, তো এই যে তুমি এখান থেকে ঘুরতেছো, এই যে এটা হলো কি আমাদের কক্ষপথ, এইখানে ধরো তুমি 200 কেজি একটা স্যাটেলাইট রাখছো, আবার তুমি কি রাখছো ধরো তুমি কি রাখলা, মনে করো 500 কেজি রাখলা, 500 কেজি 500 কেজি, বা তুমি 1000 কেজি রাখলা, তাতে কোনো সমস্যা নাই, রাখো না, তোমার যা মন চায় তুমি রাখো না, তোমার ক্ষেত্রে দিচ্ছি, বলো তোমার ফিজিক্স তো মন মতো রাখা যায় তো, ঠিক আছে, তো রাখো। তো তুমি রাখলে পারে কি চেঞ্জ হচ্ছে ভাইয়া, চেঞ্জ হচ্ছে না, কারণ কি কক্ষপথ কি সেম, মানে কি এখান থেকে এইচটা কি আমাদের সেম, যেহেতু এইচ সেম, তার মানে আমাদের এখানে বেগের মান কি হবে, একই হবে। ওকে, ভরের উপর কিন্তু বেগ নির্ভর করে না। ঠিক আছে, আবারও বলছি, কৃত্রিম উপগ্রহের বেগ, এই মনে রাখবা, কৃত্রিম উপগ্রহের বেগ কখনোই স্যাটেলাইটের ভরের উপর নির্ভর করে না। মহাকর্ষ বিভব 12 জুল পার কেজি বলতে কি বুঝো? সিলেট বোর্ডে আসছে, সিলেট বোর্ড 22 সালে আসছে। দেখো কি বলছে, মহাকর্ষ বিভব 12 জুল পার কেজি। মহাকর্ষ বিভব মানে কি ভাইয়া, এই মহাকর্ষ বিভব একটু আগে পড়াইলাম। মহাকর্ষ বিভব মানে কি, মহাকর্ষ বিভব হলো যে অসীম হতে আমি একক ভরের বস্তু নিয়ে আসব, সেই বস্তুটা আনতে, মহাকর্ষীয় কোনো ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ হয় সেটাকে কি বলে, মহাকর্ষ বিভব বলে। তাহলে আমি কি বলবো এখানে, যে অসীম হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষের কোনো ক্ষেত্রে আনতে, ঠিক আছে, এটাকে কি হয় বলতো, 12 জুল কাজ হয়, 12 জুল কাজ হয়, শেষ। যেহেতু 12 আছে, যদি আমাকে বলে যে 20 জুল পার কেজি, তার মানে কি আমি কি বলবো বলতো, অসীম হতে 1 কেজি ভরের কোনো বস্তুকে মহাকর্ষের কোনো ক্ষেত্রে আনতে 20 জুল কাজ হয়। যদি আমাকে 50 জুল বলে তাহলে বলবো কি 50 জুল কাজ হয়, 100 জুল বলে তাহলে কি বলবো 100 জুল কাজ হয়। বুঝতে পেরেছো তোমরা? সেটাই বলছে যে 12 জুল পার কেজি মহাকর্ষ বিভব বলতে 1 কেজি ভরের বস্তু, একক ভর মানে তো 1 কেজি, তাই না? 1 কেজি ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব হতে মহাকর্ষের ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে 12 জুল কাজ করতে হয়। ঠিক আছে, তোমরা এরকম কোশ্চেন আসলে পারবা কিনা, তোমরা কি বুঝতেছো? যদি বুঝে থাকো তো সবাই একটু কমেন্ট করো তো যে বুঝতেছো কিনা। কখন বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে হয়, ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র। দেখো কি বলছে, এটা বরিশাল বোর্ড 22 সালে আসছে। কোন বস্তুর ভর কেন্দ্র শুধুমাত্র বস্তুর গঠনের উপর নির্ভর করলেও বস্তুর ভার কেন্দ্র গঠনের সাথে সাথে বস্তুর সকল কণার উপর ক্রিয়াশীল অভিকর্ষ স্তরের উপর নির্ভর করে। কোন বস্তুর সকল বিন্দুতে অভিকর্ষ স্তরের মান সমান হলে বস্তুর ভরকেন্দ্র ভারকেন্দ্র একই বিন্দুতে হয়। সাধারণত ছোট বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র ভারকেন্দ্র একই বিন্দুতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বলছে কি,
কখন বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে অবস্থান হয়। ঠিক আছে, তার মানে এখানে কি, যেখানে আমাদেরকে অভিকর্ষজ ত্বরণের মান কি থাকবে বলতো, সমান থাকবে, সেখানে এটা হবে। জাস্ট এই লাইনটি কিন্তু আমাকে চাইছে, এবং এই লাইনটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে জাস্ট। ঠিক আছে, কি ব্যাখ্যা দিতে হবে তোমাকে, যে প্রথমে লিখতে হবে যে কোন বস্তুর ভর কেন্দ্র শুধুমাত্র কি বস্তুর গঠনের উপর নির্ভর করে ভর কেন্দ্রটা, আর ভার কেন্দ্র কি বলতো, বস্তুর গঠনের সাথে বস্তুর মধ্যে যে কণাগুলো আছে না, যে আমার মধ্যে কি শুধু আমি আছি, এখানে অনেক অসংখ্য কণা আছে, এই কণার, এই প্রতিটা কণার উপরও কি ডিপেন্ড করে কি ভার কেন্দ্র, কিন্তু আমার গঠন, টোটাল গঠনের উপর ডিপেন্ড করে কি আমার ভর কেন্দ্র। বুঝতে পারছো? তাহলে ভর কেন্দ্র ভার কেন্দ্রের মধ্যে পার্থক্য, এই জিনিসটা লেখার পরে তারপর লিখে দিবা যে যেহেতু আমাদের এটা এই সবকিছু আমাদের কি অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে, সো যেখানে অভিকর্ষ ত্বরণ সেম হবে সেই জায়গাটায় কি হবে বলতো, আমাদের ভর কেন্দ্র ভার কেন্দ্রের মান কি হবে, একই হবে। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, ব্যাখ্যা করো। মুক্তিবেগের সূত্র দেখো ভাইয়া, মুক্তিবেগের সূত্র আমরা ভি ই ইজ ইকুয়াল টু কি জানি বলতো, ভি ই ইজ ইকুয়াল টু রুট ওভার 2gm বাই কত আর, অথবা 2gr। আমাদের দেখো মুক্তিবেগের দুইটা সূত্র আছে, একটা হলো ভি ই ইজ ইকুয়াল টু রুট ওভার কত 2gm বাই কত আর, আর একটা সূত্র কি বলতো, রুট ওভার কত 2gr। ঠিক আছে, এটা এখন দেখো এই দুইটা সূত্র, এখন এই জায়গা এই সূত্রের মধ্যে ভাইয়া কোন জায়গা কি বলো বস্তুর ভর আছে নাই, এই যে বড় হাতের এম যে দেখো, এটা কি পৃথিবীর ভর। অনেকে ভাবে কি যে এম আছে মানে কি ভর, কিন্তু লাগে, আরে ভাই এই ভর ও হাতের এম মানে কি পৃথিবীর ভর। ঠিক আছে, তোর ভর না তো। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের কোনো বস্তুর ভর নাই, এখানেও কি বস্তুর ভর নাই, তাহলে বস্তুর ভরের উপর কি নির্ভর করে বলো, তোমরাই বলো। যে একটা সূত্রে যেই রাশি না থাকে ওই রাশির উপর কি কোনো কিছু যায় আসে যায়, কিন্তু যায় আসে যায় কিন্তু না। ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখবা। বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন হ্রাস পাওয়ার কারণ ব্যাখ্যা করো। দেখো আমাদের কি বলছে, বিষুবীয় অঞ্চলে, এটা দিনাজপুর বোর্ড 22 সালে আসছে, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, উত্তর দক্ষিণে কিছুটা কি চাপা এবং নিরক্ষ অঞ্চলে কিছুটা কি স্ফীত। নিরক্ষ অঞ্চলে পৃথিবী মেরু ব্যাসার্ধের চেয়ে বিষুবীয় ব্যাসার্ধ প্রায় 22 কিলোমিটার বেশি। এখানে নর্মাল তোমরা বুঝো যে আমাদের এখানে কি বলছে, বিষুবীয় অঞ্চলে বস্তু ওজন হ্রাস পায়, কারণ কি বিষুবীয় অঞ্চলে, তোমরা বলতো বিষুবীয় অঞ্চলে কি বলতো আর এর মান কি থাকে, বেশি থাকে। মেরু অঞ্চলের থেকে মেরু অঞ্চলে আর এর মানটা কি বলতো কম থাকে, মেরু অঞ্চলে আর এর মান কি থাকে, কম থাকে, আর বিষুবীয় অঞ্চলে আর এর মান কি থাকে ভাইয়া, বেশি থাকে। ভাইয়া দেখো তো আমাদের সূত্রটা যদি দেখি আমরা, যে কেন এই জায়গায় দেখো জি ইজ ইকুয়াল টু, তোমরা জানো জিএম বাই কত আর স্কোয়ার। তুমি আগে কি লিখবা, এই যে তুমি যাই এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি, তুমি আগে কি লিখবা বলতো, তুমি এটা লিখলেও হবে অথবা এইভাবে লিখলেও হবে। আমরা জানি জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, তার মানে এখানে জির সাথে আর এর কি সম্পর্ক বলতো, বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যেখানে আর এর মান কম সেখানে জির মান বেশি, যেখানে আর এর মান বেশি সেখানে জির মান কি কম। এখন তোমরা বলবা কি বিষুবীয়, আমরা জানি বিষুবীয় অঞ্চলে আর এর মান মানে ব্যাসার্ধের মান, বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধের মান, বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধের মান, ঠিক আছে, মেরু অঞ্চলের সে কি হয়, বেশি হয়। বিষুবীয় অঞ্চলে আর এর মান কি বলতো, মেরু অঞ্চলের সে কি বেশি হয়, দ্যাটস ওয়াই আমাদের জির মানটা কি বলতো কম। এই জির মানটা কি কম, কার থেকে কম বলতো, মেরু অঞ্চলের থেকে কি বিষুবীয় অঞ্চলের জির মান কি কম। জির মান যদি কম হয় ভাইয়া, তাহলে ওজন কি হ্রাস পাবে না বলতো, কারণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি কি বলতো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি আবার কি এমজি, তাহলে জি যেখানে কম সেখানে কি ডাব্লিউ কম, এটা লিখে দিবা, শেষ। ওকে, এটা তো বললাম। মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভব দেখো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মহাকর্ষীয় বিভব মাদ্রাসা বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ড 22 সালে আসছে। মহাকর্ষীয় বিভব অসীমে সর্বাধিক কিন্তু শূন্য, ব্যাখ্যা করো। আমরা আগে কি মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা দিব, যে অসীম দূর হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ সাধিত হয় তাকে কি বলে, ওই বিন্দুর কি মহাকর্ষীয় বিভব বলে। এখন দেখো যে ভি ইজ ইকুয়াল টু, দেখো ভি ইজ ইকুয়াল টু আমরা জানি জিএম বাই কত আর। এখন দেখো অর্থাৎ মহাকর্ষীয় বিভব দূরত্বের কি ব্যস্তানুপাতিক। এখন মহাকর্ষীয় বিভব দূরত্বের কি বলতো, ব্যস্তানুপাতিক। এখানে কিন্তু সামনে কিন্তু মাইনাস ছিল, এখানে ঋণাত্মক চিহ্ন প্রকাশ করে যে অসীমে মহাকর্ষীয় বিভব কি সর্বোচ্চ এবং তা শূন্য। এখানে দেখো এখানে কিন্তু একটা মাইনাস আছে, এই মাইনাসটা দেওয়া হয় না, এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস। হ্যাঁ, বি ইজ ইকুয়াল মাইনাস জিএম বাই কত আর। এখন এখান থেকে দেখো যে বির সাথে আর কি সম্পর্ক ভাইয়া, বির সাথে আর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। হ্যাঁ, বির সাথে আর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। তোমার যদি অসীম হয় তার মানে আর এর মান কত, অসীম, তাহলে সেক্ষেত্রে বিশ প্রপোর্শনাল কত, 1/ইনফিনিটি না। এটা মানে কি হবে বলতো, এটা 1/ইনফিনিটি মানে কি বলতো, জিরো না। 1/ইনফিনিটি আর এর মান যদি আমাদের ইনফিনিটি হয় তাহলে আলটিমেটলি ভি ইজ ইকুয়াল টু কি হবে বলতো, জিরো। তুমি লিখবা আমরা জানি ভি ইজ ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর,
সো এখানে আর যদি ইনফিনিটি হয় সেক্ষেত্রে বি ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? জি। এখন তোমরা বলতে পারো যে ভাই আমি তাহলে অন্য মান নিলে তো আমার মান থাকবে, অবশ্যই মান থাকবে, কিন্তু এখানে কি আছে বলতো মাইনাস আছে, তাহলে তো মান মাইনাস আসবে। ঠিক আছে, সো -3 থেকে 0 বড় না, -2 থেকে 0 বড় না, বুঝতে পারছো? যার কারণে এখানে আমাদের 0টা কি বড়। বলছে পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক। পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর, এখানে তুমি দেখো যে আমাদের কেন্দ্র হতে যে আমাদের যেটা বলছে যে এই জায়গাটায় যে আমাদের গভীরে যদি আমরা যাই, ধরো এই যে এখানে একটা আমি দিছি, বুঝিয়েছি তোমাদের, মনে করো যে এই যে আমাদের যে কেন্দ্র থেকে আমি কত বলতো এক্স গভীরে গেছি। ঠিক আছে, এখন একটু দেখো এক্স কোথায় গেছি বলতো, আমি মানে পৃষ্ঠ থেকে এক্স গভীরে গেছি, কোথায় গেছি মানে যেখানে এক্স দূরত্ব। তো এই যে আমি সেটা নিচ্ছি যে এটা হলো আমাদের কত এক্স। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, পৃথিবীর কেন্দ্রের ক্ষেত্রে যদি আমি দেখি ভাইয়া, যে এই যে আমি এটা হলো আমাদের ভূপৃষ্ঠ, এখান থেকে আমি এই পর্যন্ত গেছি। ঠিক আছে, এখান থেকে আমি অলরেডি এই দূরত্ব আসছি, গভীরে আসছি, তাহলে আমার সেন্টার থেকে দূরত্ব কত, এই জায়গাটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি, তাহলে তোমরা ভুল করবা। এই সবাই খেয়াল করে দেখো, এখান থেকে ধরো এটার দূরত্ব কত আর, ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে এইখানে আসলা, তাহলে এটা কত হবে বলতো, ধরো এটা যদি আমাদের ওখানে যদি এক্স নিচ্ছে, এটা ধরো মনে করো এটা আমাদের কত ছোট হাতের আর গভীরে, ছোট হাতের আর গভীরে গেলা, তাহলে তুমি কতটুকু গভীরে গেলা বলতো, আর মাইনাস আর গভীরে গেলা। এখন ভাইয়া তাহলে এই জায়গাটা সূত্র হবে কি বলতো, জি আর মানে আর গভীরে অভিকর্ষ ত্বরণ কত 4/3 পাই আর মাইনাস আর রো জি। ঠিক আছে, তোমরা জানো যে জি ইজ ইকুয়াল টু, প্রথম যে সূত্রটা জি ইজ ইকুয়াল টু কত 4/3 পাই আর রো জি, এটা হলো মেইন সূত্র। যে এটা কোথায় বলতো, কেন্দ্র থেকে আর দূরত্বে, কেন্দ্র থেকে কত দূরত্বে আর দূরত্বে, অর্থাৎ কেন্দ্র থেকে কোথায় ভূপৃষ্ঠে। এখন ভাইয়া যখন আমি এখান থেকে এখানে আসলাম, তাহলে আমার হিসাব করতে হবে কি বলতো, সেন্টার থেকে, পৃথিবী রিলেটেড যাই কিছু আসুক না কেন সবকিছু তোমাকে হিসাব করতে হবে কোথা থেকে বলতো, পৃথিবীর কেন্দ্র থেকে। এখন তুমি যদি এই আর ছোট হাতের আর নাও তাহলে কিন্তু হবে না। ছোট হাতের আর দূরত্বটা কোথায়, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে আর গভীরে, ছোট হাতের আর গভীরে, তো ওই দূরত্ব নিয়ে হিসাব করলে কিন্তু হবে না। তাহলে তোমাকে কেন্দ্র থেকে কত দূরত্ব বলতো, আর মাইনাস আর। ঠিক আছে, সো এইটাকে মূলত এখানে কি ধরা হয়েছে, এক্স ধরা হয়েছে, যে আমাদের সেন্টার থেকে যে গভীরের যে দূরত্বটা সেটা নিয়ে হিসাব করতে হবে। ঠিক আছে, তো এখানে যে এক্স লিখছি না, এই এক্স মূলত কি তোমার যতটুকু গভীরে গেছে সেন্টার থেকে, এই যে এইটুকু, ধরো তোমার এখানে যদি এইচ গভীরে যায়, তাহলে আমার এক্স ইজ ইকুয়াল টু কত হবে বলতো, আর মাইনাস এইচ। ঠিক আছে, জাস্ট এটি, আর কিছুই না। তোমরা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে কিন্তু কমেন্ট করবা। ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবা। তো এখন দেখো এই জি আর এটার সাথে কি সম্পর্ক বলতো, জি আর প্রপোর্শনাল টু কত, আর মাইনাস আর না। এই আর মাইনাস আরটা কি বলতো, সেন্টার থেকে গভীরের দূরত্ব, সেন্টার থেকে কোথায় গভীরের দূরত্ব, এটি আমাকে প্রমাণ করতে বলছে। বলছে কি পৃথিবীর অভ্যন্তরে যে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের কি সমানুপাতিক। তাহলে কি প্রমাণিত হয়ে গেছে যে আমাদের আর গভীরে যে অভিকর্ষ ত্বরণ কি বলতো, কেন্দ্র থেকে আমার দূরত্বের কি সমানুপাতিক। তোমরা কি বুঝতে পারছো? এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। না বুঝতে পারলে কমেন্ট করবা, আর বুঝতে পারলে তো হইলই। বুঝতে পারলে সবাই একটু কমেন্ট করো তো দেখি, সবাই দ্রুত একটু কমেন্ট করো তো দেখি। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বলছে কি সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলোর আবর্তনকাল ভিন্ন হয়। ঠিক আছে, অবশ্যই এখানে দেখো যে কক্ষপথের দূরত্ব আলাদা হওয়া নানা গ্রহের আবর্তনকাল আলাদা হয়। ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলোর আবর্তনকাল কি ভিন্ন হয়। এখানে কি বলছে, কক্ষপথের দূরত্ব ভিন্ন হওয়ার জন্য এখানে আমার আবর্তনকালটা কি ভিন্ন হচ্ছে। কারণ কি তুমি ম্যাথমেটিক্যালি যদি দেখো, এখানে কি বলছে বলতো, টি স্কোয়ার সমানুপাতিক কত আর কিউব। ঠিক আছে, টি স্কোয়ার সমানুপাতিক কি আর কিউব, মানে এখানে আর এর যদি মান চেঞ্জ হয় তাহলে টির মানটা কি চেঞ্জ হয়ে যাবে, যার জন্য আমার আর এর মান চেঞ্জ হয় বলে টির মানটা চেঞ্জ হয়। আর কিছু না, একদম সিম্পল কোশ্চেন। সবগুলো কোশ্চেনে তুমি কি করবা বলতো,
ম্যাথ যদি ইকুয়েশন থাকে, সূত্র থাকে, সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবা অলওয়েজ। বলছে কি কি স্থির ভরে কোনো গ্রহ সম্প্রসারিত হলে কোন বস্তুর মুক্তিবেগে পরিবর্তন হয় কি? অবশ্যই এখানে কি মুক্তবেগের পরিবর্তন হয়, ঠিক আছে। কারণ কি এখানে দেখো আমাদের আর মানে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কত আর, তাহলে ভির সাথে আর কি সম্পর্ক বলতো? ভির সাথে আর এখানে টোটালটা রুট ছিল, তাহলে ভির সাথে আর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। টোটালটা রুট, ভির সাথে আর কি সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। বি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gm/r, ঠিক আছে। এখন দেখো এই আর এর মান যদি আমি চেঞ্জ করি তাহলে এখানে ভির মান কি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। ওকে, তো এটাই আমাকে বলতে হবে। কোন গ্রহের মুক্তিবেগ ওই গ্রহের ব্যাসার্ধের উপর নির্ভরশীল কিনা? এই যেহেতু আগে বললাম এটা অবশ্যই মুক্তিবেগ নির্ভরশীল, কারণ তুমি সূত্র দেখো রুট ওভার 2gm/r। তো যেহেতু আমার ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2gm/r, সো আমাদের এখানে কি অবশ্যই আর এর উপর নির্ভরশীল। এখানেও আমাদের মিস্টেক হয়ে গেছে, এই রুটটা কিন্তু সবগুলোর উপরে, পুরোটার উপরে আর এর উপরও রুট আছে, ঠিক আছে। যেহেতু এখানে আর আছে অবশ্যই কি ব্যাসার্ধের উপর নির্ভর করে, ঠিক আছে। যে আর এর মান যদি আমি বাড়াই তাহলে ভির মান কি কমবে, আর এর মান যদি কমে ভির মান কি বাড়বে। ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর অভিকর্ষ ত্বরণ সুষম থাকে না। অবশ্যই সুষম থাকবে না, কারণ কি দেখো এই যে জি ইজ ইকুয়াল টু কত, জিএম বাই কত আর প্লাস এইচ তার হোল স্কয়ার। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো আমাদের জি ইজ ইকুয়াল টু কত, আমরা জানি জি ইজ ইকুয়াল টু কত, জিএম বাই কত আর স্কয়ার। এখন দেখো ভাইয়া যদি আমি এইচ উপরে যাই তাহলে আমার এইচ উপর থেকে যদি আসে তাহলে তখন কি হবে বলতো? আলটিমেটলি এখানে কি হবে? জিএইচ ইজ ইকুয়াল টু কত, জিএম বাই কত, আর তখন কি হয়ে যাবে বলতো? আর প্লাস এইচ, দূরত্বটা বেড়ে যাবে, তো আর এর সাথে সেটা যোগ হয়ে যাবে। যে দূরত্ব বাড়লো সেটা আর এর সাথে কি যোগ হয়ে গেল। তো এই উচ্চতার অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু কত, আমাদের জিএম বাই কত আর প্লাস এইচ তার হোল স্কয়ার। অর্থাৎ উচ্চতা বাড়লে অভিকর্ষ ত্বরণের মান কি কমতে থাকে। তো তবে উচ্চতা খুব কম হলে, অর্থাৎ যদি আমি খুব কম উচ্চতা হয়ে যায় তখন সেক্ষেত্রে আমার জির মানটা কি পরিবর্তন হয় কি নগণ্য ধরা হয়, ঠিক আছে। এখন এইচ এর মানটা যদি অনেক পরিবর্তন করো তাহলে সেক্ষেত্রে তোমাকে ধরবা। তো সেই জিনিসটাই সুন্দর করে এখানে লিখে দিবা, এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখো অভিকর্ষ ত্বরণ ধ্রুবক ধরা হয়, কখন ধ্রুবক ধরা হয়? যখন এইচ এর মানটা কি নগণ্য হয়। আর যদি আমাকে এইচ এর মানটা বেশি হয়, আগেই বললাম যে এইচ আমার জির মান তখনই পরিবর্তন হবে যখন এইচ এর মানটা কি পরিবর্তন হবে। এইচ ধরো তোমার 6400 কিলোমিটার, 6400 কিলোমিটারের সাথে তুমি 2 কিলোমিটার যদি অ্যাড করো ভাইয়া, তাহলে সেক্ষেত্রে মানের কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না। সো আমাদের এইচ এর মান যদি খুব কম পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে জির মানটা আমরা কি নগণ্য ধরি, একটু পরিবর্তন হবে কিন্তু সেটাকে আমরা নগণ্য ধরে আমরা ধ্রুব ধরি, ধ্রুবক মানে যে অভিকর্ষ ত্বরণ যা ছিল সেটা ধরেই আমরা কি হিসাব করি, ঠিক আছে। তো এই জিনিসটা এটাই লিখে দেবে, আর কিছুই না। গল্প তোমরা কি বলো বলতো? ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ে, জি জি খাতা লেখা, জি 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 স্যার, জি স্যার। ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়লে এটা হয়, তার এটা হয়, সে ওইটা হয়, সে হালকা অনুভব করে, সে কি ভারী অনুভব করে, আরো কত কি লিখো তোমরা। আরে ভাই এটা ফিজিক্স খাতা নাকি বাংলা খাতা নাকি এটা গল্পের খাতা? স্যাররা দেখে অবাক, তখন কিন্তু নাম্বার অটোমেটিকলি কি কমে যায়। এজন্য সবসময় কি করবো বলতো? সূত্র ইউজ করে করে করার চেষ্টা করবা। হ্যাঁ, বলছে কি পৃথিবী সূর্যের নিকটবর্তী হলে পৃথিবীর বেগ বৃদ্ধি পায়। কেপলারের সূত্রাংশ ব্যাখ্যা করো। এটা কেপলারের সূত্রাংশ ব্যাখ্যা করতে হবে। পৃথিবী সূর্যের নিকটবর্তী হলে পৃথিবীর বেগ বৃদ্ধি পায়, এই ঘটনাটি কেপলারের দ্বিতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। কোন সূত্র দ্বারা? দ্বিতীয় সূত্র দ্বারা। যেমন দ্বিতীয় সূত্রকে কি বলি আমরা? গ্রহ ও সূর্যের কি সংযোগ সরলরেখাকে সমান সময় কি বলে বলতো? সমান ক্ষেত্রফল অতিক্রম করে না। এখন দেখো চিত্তে এফ ফোকাসে রেখে সূর্য অবস্থিত, যে পৃথিবী এ হতে বি অবস্থানে, মানে এ থেকে বি এখানে আসছে টি সময় নেয়, এবং সি হতে ডি, এই যে সি হতে ডি এখানে সময় নেয় কত? টি সময় নেয়। এখন তাহলে দেখো ত্রিভুজ কত, এই যে এ এফ বি, এই ত্রিভুজটা, হ্যাঁ এই এ থেকে বি তে মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করছে, দেখাইছে আর কি। এফ বি ইজ ইকুয়াল টু কত? সি এফ ডি। আমরা জানি সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। চিত্র হতে লক্ষ্য করা যায় যে গ্রহ কাছে থাকলে একই ক্ষেত্রফল অতিক্রম করতে বেশি দূরত্ব যেতে হয়। দেখো এই যে এ থেকে বি এইটার যে ডিস্টেন্স, আর এখানে সি থেকে ডি এইটার ডিস্টেন্সটা কি বলতো? বেশি না? সময় কিন্তু একই লাগছে, এখানেও লাগছে কি বলতো? টি সময়, এখানেও লাগছে কি টি সময় লাগছে, ঠিক আছে। এখানেও টি সময় লাগছে, এখানেও টি সময় লাগছে, কিন্তু এখানে এর থেকে বিতে আসছে অল্প দূরত্ব, কিন্তু এখানে সি থেকে ডিতে কিন্তু বেশি দূরত্ব গেছে, ঠিক আছে। তো যার জন্য আমাদের কি বলছে, যেহেতু বেশি দূরত্ব যাইতে হচ্ছে তার মানে এখানে ওই জায়গাটা কিন্তু অবশ্যই কি বেগটা কি ছিল? বেশি ছিল।
বিষুবীয় অঞ্চলে বস্তুর আপাত ওজন হ্রাস পাওয়ার কারণ, এটা আগেই পড়ছি আমরা, এটা আমরা আগে পড়ছি, আরো আগে পড়ছি যে কেন হ্রাস পায়, কারণ এখানে আমাদের জির আর এর মান বেড়ে যায়, আর এর মান বেড়ে গেলে জির মান কমে যায়, জির মান কমে যাওয়া মানে ওজনটা কমে যায়, এটা আমরা আগে পড়ছি। মহাকর্ষ ধ্রুবক স্কেলার রাশি কেন? তো এটা আমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মহাকর্ষ ধ্রুবক স্কেলার রাশি কেন? যে এখানে মহাকর্ষ বলের দিক ব্যাসার্ধ ভেক্টরের উপর নির্ভরশীল, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর যেদিকে হয় মহাকর্ষ বলও সেদিকে হয়, তাই মহাকর্ষ ধ্রুবক জি এবং জিও একটি স্কেলার রাশি। ঠিক আছে, জাস্ট এখানে যা আছে স্ক্রিনশট দাও, এখানে যা আছে সেটা তুমি লিখে দিবা। ঠিক আছে, 1-2 লাইন, 2-2 পাবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, পৃথিবীর ঘূর্ণনের ক্ষেত্রে টর্ক না থাকার কারণ ব্যাখ্যা করো। আমরা জানি ঘূর্ণন গতির ক্ষেত্রে কি টর্ক থাকে, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে কেন টর্ক থাকে না? পৃথিবীটাও তো আমার সূর্যের চারদিকে ঘুরতেছে, তাহলে এটা তো একটা ঘূর্ণন গতি, তাই না? কেন টর্ক থাকে না? দেখো একটু খেয়াল করে দেখি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কিন্তু সূর্য ও পৃথিবীর মধ্যকার বল পৃথিবীর উপর কোনো টর্ক সৃষ্টি করে না, কেননা ঘূর্ণনের ক্ষেত্রে বল ও অবস্থান ভেক্টর সমান্তরালে থাকে। তোমরা জানো যে সমান্তরালে থাকে। ঠিক আছে, ঘূর্ণনের ক্ষেত্রে কি বলতো, বল ও অবস্থানটা কি করে বলতো, সমান্তরালে থাকে। একটু খেয়াল করে দেখো, এই যে বল, এই যে ব্যাসার্ধ, এই দুইটা কি দেখো তো, বল এইদিকে আর ব্যাসার্ধ কি ওইদিকে। তো আমাদের এই যে সমান্তরালে থাকার কারণে আলটিমেটলি মধ্যবর্তী কোণ কত হচ্ছে বলতো, 180 ডিগ্রি। তাহলে কি হবে, আর এফ সাইন 180 ডিগ্রি। ক্রস গুণনের ক্ষেত্রে সাইন আছে, তো সাইন 180 ডিগ্রি মান কত, 0। তখন আমাদের কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার শুধুমাত্র কেন থাকে না, এটা কিন্তু অনেক, এটা 3 স্টার দাও সবাই এটা 3 স্টার। ঠিক আছে, এটা 100% 3 স্টার। তো এটা আমাদের, এটা কিন্তু এটা কিন্তু বুঝতেই হবে কেন থাকে না বলতো, বল এবং অবস্থান এই দুইটা কি বলতো, সমান্তরালে আছে, মানে একই রেখা বরাবর, একটা আরেকটা বিপরীত দিকে, মানে কোণ হয় কত, 180 ডিগ্রি। পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর কেন্দ্র হতে দূরত্বের সমানুপাতিক। এটাও কিন্তু আমরা সলভ করছি, এই কোশ্চেনটা হুবহু কোশ্চেন আমরা সলভ করছি, তো এটা বোঝানোর কিছু নাই। তো আমাদের এই পর্যন্ত বোর্ড কোশ্চেন মানে শেষ, আমাদের আর কয়েকটা কোশ্চেন আছে, 4-5টা কোশ্চেন আমরা দেখবো যেগুলো আমাদের আসতে পারে। জিকে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন? তো জিকে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন, ছোটবেলা থেকে পড়ে আসছো। দেখো কি বলছে, একক ভর বিশিষ্ট দুটি বস্তু কণা, মানে ওই যে অভিকর্ষ মহাকর্ষ ধ্রুবক কাকে বলে সেটা লিখলা, দেন জি দ্বারা প্রকাশ করা হয় লিখছো, জি এর মান মাধ্যমের প্রবণতা বা প্রবণতা বা দিকের দর্দিশের উপর নির্ভর করে না, মানে জি এর মানটা কি কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। এর মান বস্তু কণা দুটির ভৌত অবস্থানের উপর এবং মধ্যবর্তী মাধ্যমে অবস্থিত দুটি বিদ্যুৎ ও ক্ষেত্রের উপর মাধ্যমের প্রকৃতির উপর বা বস্তুর উপাদানের উপর নির্ভর করে না। অর্থাৎ মহাবিশ্বের কোথাও জি এর মানের পরিবর্তন হয় না বলে একে কি, মানে এখানে সার্বজনীন ধ্রুবক বলা হয় কারণ কি বলতো, যে এই ধ্রুবকের মানটা মহাবিশ্বের যে কোনো জায়গায়, মানে তোমরা যেখানে নাও না কেন সব জায়গায় কি থাকবে বলতো, সেম থাকবে। এই সব জায়গায় কি থাকবে, সেম থাকবে, যার জন্য আমাদের এই জি এর মানকে কি বলা হয়, সার্বজনীন ধ্রুবক বলা হয়। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা যদি দেখি, জি ইজ ইকুয়াল টু এফ ডি স্কয়ার বাই কত, m1 m2। ঠিক আছে, তো এখানে এটা হলো আমাদের কি কোনো মাধ্যমের উপর নির্ভর করে না। ঠিক আছে, তারপর আমাদের এখানে জির মানটা আমরা যেখানে নাও না কেন তোমার এখানে কি বলতো, মানে সেম থাকে। পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণের মান শূন্য কেন? পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণের মান শূন্য কেন? এটা খুবই সুন্দর, যখন তোমরা জানো যে এই যে এখানে দেখো, আমি যদি তোমাদেরকে একটু বলি, এটা সুন্দর একটা কোশ্চেন। দেখো যে এই যে পৃথিবীর পৃষ্ঠ, এখান থেকে তুমি এখানে আসো, মানে আর দূরত্বে আসো। ঠিক আছে, তো তখন আমাদের জি ইজ ইকুয়াল টু কত, 4/3 পাই আর রো জি। এখন যখন তুমি গভীরে যাবা ভাইয়া, জি এইচ, তোর এইচ গভীরে তাহলে কি কত হবে, 4/3 পাই আর মাইনাস এইচ রো জি, মানে কোথায়, এইচ গভীরতায়। ঠিক আছে, এইচ গভীরতার ক্ষেত্রে, এখন এইচ গভীরতা এইটা দেখো, তাহলে যদি আমি পৃথিবীর কেন্দ্রে যাচ্ছি, তার মানে আমি আলটিমেটলি কত গভীরে যাচ্ছি ভাইয়া, আর গভীরে যাচ্ছি। তাহলে কেন্দ্রে আমাদের কি হবে বলতো, এইচ ইজ ইকুয়াল টু কত, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত, আর। তুমি কেন্দ্রে যাচ্ছ মানে কি, তোমার পৃষ্ঠ থেকে কত দূরত্বে যাইতে হচ্ছে বলতো, তাহলে আর দূরত্ব যাইতে হবে না কেন্দ্রে যাইতে হলে, তাহলে সেক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু কত, তাহলে এই সমীকরণ দেখো কত বসাও, দেখো তো, জি এইচ ইজ ইকুয়াল টু কত, 4/3 পাই আর এইচ এর মান কত, আর রো জি, তখন এই আর মাইনাস আর মানে কত, 0, আলটিমেটলি কত, 0। ঠিক আছে, তার মানে কেন্দ্রে আমাদের অভিকর্ষ ত্বরণ তখন কি হয়ে যাবে, শূন্য। যার জন্য পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি থাকে না, মানে কোনো বস্তুর ওজন কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, কারণ পৃথিবীর কেন্দ্রে ওজনটা কি হয় বলতো, শূন্য হয়। এই রানা তুই কি করতেছিস, পৃথিবীর কেন্দ্রে ওজনটা কি হয়, শূন্য হয়। ঠিক আছে,
এই কথাগুলো এখানে লেখা আছে। এইচ ইজ ইকুয়াল টু আর বলে এই জি মান কত, যেখানে 0, পৃথিবীর জি এর মান কত 0। পৃথিবী ঘূর্ণনের কারণে আমরা সিটকে পড়ি না কেন? কারণ ঘূর্ণনের কারণে আমরা সিটকে পড়ি না, কারণ কি বলতো, এই যে আমাদের দেখো যে কেন্দ্র বিমুখী বল আছে, ঠিক আছে, এটা গত ক্লাসে তোমরা যারা পড়ো নাই তারা গত ক্লাসটি দেখে নিবা, দেখে নিলে তোমরা এটা নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। নভোচারীরা নিজেদের ওজনহীন মনে করে কেন? কৃত্রিম উপগ্রহে বা নভোচারীরা একটা কেন্দ্রাতিক বল অনুভব করেন। নভোচারীর আপাত ওজন ইজ ইকুয়াল টু কি, প্রকৃত ওজন মাইনাস কেন্দ্রাতিক বল। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহে এই কেন্দ্রাতিক বল অভিকর্ষ বলের সমান বল কাজ করায় আপাত ওজন 0 হয়, তাই নভোচারীরা নিজেদের ওজনহীন মনে করে। মানে বিষয়টা হলো যে তুমি যখন একটা উপরে যাবা, ঠিক আছে, নভোযানে যে নভোচারীরা আছে, তো ওই জায়গাটায় তোমার যে আপাত যে থাকবে, ওজনটা থাকবে, ঠিক আছে, আপাত যে ওজনটা থাকবে, ঠিক আছে, এখানে তোমার এটা কি হবে বলতো, যে অভিকর্ষ বলের কি হবে বলতো, সমান হবে। অর্থাৎ কেন্দ্রাতিক বল, এই যে কেন্দ্রাতিক বল, তোমার যে কেন্দ্রের দিকে যে বলটা, পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলটা, সেটা অভিকর্ষ বলের সমান হবে। অর্থাৎ তোমার এই ধরো তুমি এখানে আসো, এটা পৃষ্ঠ থেকে এই জায়গা তুমি আসো মহাকাশ জানে, হ্যাঁ, তো এটার তোমার সেন্টার বরাবর কি একটা ফোর্স ক্রিয়া করবে, সেটা হলো আমাদের কেন্দ্রাতিক বল এফসি। এই এফসি ইজ ইকুয়াল টু কি হবে বলতো, এফসি ইজ ইকুয়াল টু হবে কি এফজি। ঠিক আছে, এফজিটা কি বলতো, এফজি হলো আমাদের অভিকর্ষ বল, ঠিক আছে, এফসি হলো আমাদের কি কেন্দ্রমুখী বল। তো এই কেন্দ্রমুখী বল আর এই অভিকর্ষ বল কি হবে, ইকুয়াল হবে। এই ইকুয়াল যদি হয় ভাইয়া, ইকুয়াল যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আলটিমেটলি কি হবে বলতো, আপাত ওজন কি হবে, 0 হবে। কারণ এই যে তোমরা জানো, এই যে আপাত ওজন মানে কি বলতো, প্রকৃত ওজন মাইনাস কেন্দ্রাতিক বল। এগুলো এখন পর্যন্ত কোনো বোর্ডে আসে নাই, তো এগুলো আমাদের লাস্ট আসতে পারে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা এই যে এই ক্লাসগুলো আমরা এই যে ক খ এর উপর ধারাবাহিকভাবে ফার্স্ট পেপার শেষ করবো ইনশাল্লাহ। ফার্স্ট পেপার শেষ করার পরে দেন আমরা গ আর ঘ সিকিউতে চলে যাব খুব তাড়াতাড়ি। আর পাশাপাশি সেকেন্ড পেপারের আমি যে ক খ এর উপর ক্লাসগুলো নিয়ে, এভাবে ক্লাসগুলো নিয়ে আমি ইউটিউবে দিয়ে দিব বা পেজে রেকর্ড ক্লাস দিয়ে দিব, তখন তোমরা করে নিবা, যখন ফ্রি থাকো তখনই করবা। আর আমাদের যে গ আর ঘ যে ম্যাথমেটিক্যাল যে সলভ গুলো, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলতেই থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো তোমরা আমাদের সাথেই থাকো। ফিজিক্স নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নেই ভাইয়া, টোটাল সিলেবাসটা আমি নিজ দায়িত্বে তোমাদেরকে গুছিয়ে দিব, প্যারা নিও না। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করবা, এবং ভালো রেজাল্ট করার পাশাপাশি তুমি যাতে আগামীতে বিশ্ববিদ্যালয়ে তুমি এগিয়ে থাকতে পারো, সেটা তোমাকে ব্যবস্থা করতে হবে। কারণ কি, যে তোমাকে ধরো সায়েন্সের শিক্ষার্থীদের তো অবশ্যই ভার্সিটি মানে সায়েন্সের ইউনিটে তোমরা কোচিং করবা। কারণ কি, অনেকে দেখা যাচ্ছে বিভাগ চেঞ্জ করে, তো বিভাগ চেঞ্জ করলে যে প্যারাটা হয়, ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পরীক্ষা দিতে পারতেছো, এই গুচ্ছতে যে 22টা 24টা বিশ্ববিদ্যালয়, এখানে সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু তুমি বিভাগ চেঞ্জ করার সুযোগ নাই। সায়েন্সের শিক্ষার্থীদের কি বলতো, তোমার সায়েন্সেই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সো তুমি যদি ওই বিভাগ চেঞ্জও করো, তাও তোমাকে সায়েন্সের ইউনিটে কোচিং করতেই হবে, সো বা পড়তেই হবে। তো এই জন্য তোমাদের মনে রাখতে হবে যে তোমাকে এই সাবজেক্টগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলো খুবই মানে মানে কি বলবো, তোমার জন্য প্রয়োজনীয় সাবজেক্ট। স্পেশালি তোমার অ্যাডমিশনের তো তোমাকে লাগবেই। পরবর্তীতে তুমি চান্স পাওয়ার পরে কোন সাবজেক্ট নিয়ে পড়বা সেটা পরের বিষয়, কিন্তু ভাইয়া এই সাবজেক্টগুলোকে অবহেলা করো না। রিকোয়েস্ট থাকলো, ইনশাল্লাহ আগামী দিনে তোমরাই তোমাদের স্বপ্ন পূরণ করে, বাবা মার স্বপ্ন পূরণ করে এগিয়ে যাবা। আমরা তোমাদের সাথে আছি, তোমাদের স্বপ্ন পূরণে আমরা তোমাদের পাশে থাকবো। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এই যে আমার এই প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে এখানে মেনশন দিয়ে, শেয়ার দিয়ে, যেমনি হোক তোমরা একটু ব্যবস্থা করো। ঠিক আছে, ইনশাল্লাহ আর দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।